আসছে যে হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোনোয়ালের মধ্যে, তো আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান? ভবিষ্যতে তারা যাতে একটা কাগজ পায়, তারা ভারতবর্ষে থাকবে, এখন আর আইনগতভাবে তাদেরকে সরিয়ে দেওয়া মুশকিল আছে, একটা কাগজ তাদের লাগে। আজকে উত্তর করিমগঞ্জে যেগুলো জিনিসের অভাব আছে বা সেই ব্যর্থতার কি দাবিদার আপনি আপনার নিজেকেও মানেন? উত্তর করিমগঞ্জে তিনি বিধায়ক, সেখানে এই 30% কেন পঞ্চায়েতের কাজে কেটে রাখা হবে, এইটাতে প্রতিবাদ আমি করবো নাকি? করিমগঞ্জে 200 বেড হসপিটাল, এগুলো আমার জন্য হয়েছে, আমি অ্যাসেম্বলিতে লড়াই করে এগুলো করিয়েছি। কমলা কবু আজকে তিনি বিরোধী দলের বিধায়ক, তিনি তো শাসক দলের, তার নিজ দলের সরকারের সময় বিধায়ক ছিলেন, করিমগঞ্জের জন্য তিনি কিছু আনেননি। আপনি কি নরেন্দ্র মোদীর দলের লোক না? যেই মিউজিয়াম আমরা চাই, শঙ্করদেব কলাক্ষেত্রে কেন, তার ভিতরে কেন আমরা আরেকটা মিউজিয়াম চাইছি, এই বিতর্ক হচ্ছে। আপনার নেতৃত্বে বর্তমানে একটু উচ্চ পদে যাওয়া বা উচ্চস্তরীয় নেতা বিজেপির মধ্যে এমন 5 জনের নাম যদি আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করি। মিউজিয়াম নিয়েই তারা রাজনীতি করতে চাইছেন, তাদের উদ্দেশ্য শঙ্করদেব কলাক্ষেত্রতে মিউজিয়াম স্থাপন নয়, একটা সংঘাত তারা চাইছেন, একটা কনফ্রন্টেশন তারা চাইতেছে। সুস্মিতা দেব বেছে বেছে কথা বলেন, এটা মানে একটা জিনিস দেখেন অন্যটা দেখেন না। নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রাইম নিউজ আসামে। আমি জায়েদ চৌধুরী। আজকে আমরা প্রাইম নিউজ আসামের বিশেষ প্রতিবেদন রণডঙ্কা নিয়ে এসেছি উত্তর করিমগঞ্জ সমষ্টিতে। আজকে আমাদের সাথে উত্তর করিমগঞ্জ সমষ্টির আসন্ন নির্বাচনের জন্য যিনি প্রতিনিধির ডঙ্কা বাজাচ্ছেন তার মধ্যে একজন বিশেষ অতিথি। আজকে আমরা সরাসরিভাবে সেই বিশেষ অতিথির সাথে উপস্থিত আছি। আমি সেই বিশেষ অতিথির বিষয়ে আপনাদেরকে বলবো, কিন্তু তার পূর্বে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই রণডঙ্কা পর্ব অনেক অনেক প্রেম ভালোবাসা আপনাদের পেয়েছে। আশা করি আগামী দিনে আরও বেশি করে প্রেম ভালোবাসা এবং আপনাদের সুপরামর্শগুলো পাব। তো আজ আমরা উত্তর করিমগঞ্জ সমষ্টিতে যেহেতু আছি, তো আমি উত্তর করিমগঞ্জ সমষ্টির ভোটারদের কাছে, দর্শকদের কাছে আমি এইটুকু আবেদন রাখব, যাতে উত্তর করিমগঞ্জের অতীতের কোনো সমস্যা বা ভবিষ্যতের কোনো সেই সমস্যার সমাধান এবং বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আমাদের এই সাক্ষাৎকারের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আর তৎসঙ্গে আমি আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখব, যদি আমাদের এই বিশেষ অতিথির সম্বন্ধে বা অতিথিকে কোনো প্রশ্ন করতে ইচ্ছুক যদি আপনি, তাহলে আমাদের এই সাক্ষাৎকারের কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন। আমরা আগামী দিনে যখন আবার এই অতিথির কাছে সাক্ষাৎকারে আসব, তখন কিন্তু আমরা আপনাদের দেয়া সেই প্রশ্নগুলো আমরা ওনার কাছে তুলে ধরব। তো আর বিশেষ কিছু না বলে আমি সরাসরিভাবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই উত্তর করিমগঞ্জ সমষ্টির 4 বারের বিধায়ক মিশন রঞ্জন দাস মহাশয়ের সাথে, যিনি বর্তমান আসাম ঔদ্যোগিক নিগমের অধ্যক্ষ বটে। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের আজকের বিশেষ অতিথি মিশন রঞ্জন দাস মহাশয়কে। আপনাদেরকেও ধন্যবাদ। তো যেহেতু আমাদের রণডঙ্কা পর্ব আমাদের বিশেষ উদ্দেশ্য হলো রণডঙ্কা পর্বে যারা যে সমষ্টি থেকে প্রার্থিত্বের ডঙ্কা বাজাচ্ছেন উনাদের সেই পরিচিতি দেয়া। যেহেতু আপনি উত্তর করিমগঞ্জ সমষ্টিতে 20 বছরের বিধায়ক ছিলেন, তো উত্তর করিমগঞ্জের অনেক লোক আপনাকে চিনে, বিশেষ করে আসামেরও অনেক লোক আপনাকে চিনে। কিন্তু যেহেতু আপনি একজন রাজনীতিবিদের বাহিরে আপনি একজন আইনজীবী এবং আপনি সক্রিয় কর্মকর্তা বিজেপি দলের, তো আমি সরাসরিভাবে আজকের যুব প্রজন্মের কাছে, যেহেতু যুব প্রজন্ম আপনাকে একজন মিশন রঞ্জন দাস যিনি বিধায়ক ছিলেন, 20 বছরের বিধায়ক ছিলেন,
সেইভাবে চিনি, কিন্তু আপনার সেই বিধায়ক হওয়ার, এই নিগমের অধ্যক্ষ হওয়ার পিছনে অনেক কাহিনী আছে। তো আমরা সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাই, সেই মিশন রঞ্জন দাস থেকে, আইনজীবী থেকে কিভাবে আপনার রাজনীতিতে প্রবেশ এবং কিভাবে আপনার শেষ 20 বছরের সফলতা। নমস্কার দর্শকবৃন্দের নিকট। দেখুন, আমি করিমগঞ্জ কলেজে যখন বিএসসিতে পড়ি তখন ভারতীয় জনতা পার্টিতে আসি। ভারতীয় জনতা পার্টির ছাত্র শাখা ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চা, তখন সরাসরি ছাত্র সংগঠন ছিল। আর আমরা করিমগঞ্জ কলেজে প্রথম ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চা নামে ছাত্র সংগঠন খুলি। এটা 1982 সন প্রথমবার আমরা নির্বাচনে অবতীর্ণ হই। আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। ছাত্র সংসদের 13টি আসনের মধ্যে 13টাতে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 4টে আসন প্রথম বছর আমরা লাভ করি। পরের বছর অর্থাৎ 83 ইংরেজিতে আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করি সেক্রেটারি সোশ্যাল সার্ভিস পদে এবং আমি জয়ী হই। ওই বছর আমরা 13টা আসনের মধ্যে 11টা আমরা জয়ী হই। তো ক্রমে এটা ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চা করিমগঞ্জ কলেজে দীর্ঘদিন একচ্ছত্রভাবে রাজনীতি করেছে। পরবর্তীতে এই ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চার যে দায়িত্ব, এটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে দিয়ে দেওয়া হয়। সেই জন্য বিদ্যার্থী মোর্চা তখন থেকে ক্লোজ করে দেওয়া হয়। তো এইভাবেই ভারতীয় জনতা পার্টিতে আসা। আমি 84 ইংরেজিতে বিএসসি পাস করার পর 85 ইংরেজি জানুয়ারি মাসে শিলচর একে চন্দ্র ল কলেজে আমি ভর্তি হয়ে যাই। আর ওই বিদ্যার্থী মোর্চার আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করা হয়। তো আমি পরপর দুবার, 2 বছরের টার্ম, 2 টার্মের 4 বছর আমি বিদ্যার্থী মোর্চার প্রেসিডেন্ট থাকি। তারপরে আমি ল পাস করার পরে আমি 89 ইংরেজিতে, 85 ভর্তি হলে 89তে আমি পাস করেছি। মানে ওই সময় ল কলেজগুলো ঠিক টাইম মতো হতো না, আসাম আন্দোলন যাওয়ার পরে এই সময়, যার জন্য 89 আমি পাস করেই আমি সেপ্টেম্বর মাসে আমি করিমগঞ্জ সিজিএম কোর্টে আমি সেখানে ভর্তি হয়ে যাই। সাইড বাই সাইড আমি বিদ্যার্থী মোর্চার টার্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, প্রেসিডেন্টের টার্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আমাকে করা হয়। তো ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি হই। এইভাবে 91-এ বিধানসভা বুথে আমি এখান থেকে প্রার্থী হই। 13,000-এর চেয়ে বেশি বুথে আমি এখানে জয়ী হই। তারপরে আবার 96-তে আমি হেরে যাই। আপনি বলছেন 20 বছর, আমি 20 বছরের বিধায়ক ছিলাম না, আমি 16 বছরের বিধায়ক ছিলাম। 2000-এর বাই ইলেকশনে এটা প্রায় 1 বছরের জন্য নির্বাচন ছিল। এই জন্য পুরা 3টা টার্ম আর একটা টার্ম আমার 1 বছরের, 16 বছর, 4বার ছিলাম, কিন্তু 16 বছরের জন্য বিধায়ক ছিলাম। পরবর্তীতে 11 ইংরেজি নির্বাচনে আমি হেরে যাই। 2000 বাই ইলেকশনের পরে 2001-এ জিতি, 2006-এ জিতি, 2011-তে হেরে যাই। 2016-তেও প্রার্থী আমি হই, দল আমাকে করে, কিন্তু মাত্র 468 বুথে আমি হেরে যাই। তো রাজনীতি আমি কোনোদিন এমএলএ হব বা রাজনীতি কোনোদিন আমি প্রফেশন হিসাবে আমি গ্রহণ করি নাই। আমি প্রফেশনালি একজন উকিল, অ্যাডভোকেট, এটাই আমার প্রফেশন। আজও আমার এই উকালতি প্রফেশন আছে। আমার আন্ডারে জুনিয়ররা কাজ করে। আমি কোর্টে প্রত্যক্ষভাবে যাই না, তারা কাজ করে, তাদেরকে পরামর্শ দিই, কিছু আয়ও হয় এর থেকে। আর আমাদের সরকার 2016 ইংরেজি নির্বাচনের পরে আসে এবং 17 ইংরেজিতেই আমাকে এআইডিসির, আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়। আর আসামের মধ্যে যত কর্পোরেশন আছে সবচেয়ে উন্নত মানে এটাই এআইডিসি। এটা দায়িত্বপূর্ণ ইন্ডাস্ট্রি এবং এটা 1956 থেকে এই কর্পোরেশন ছিল। আসামের মধ্যে কর্পোরেশন প্রথম হয়তো এটা হয়েছে। তো ভালোই চলছে। আর দলের কার্যকর্তারা যখন যে সুযোগ পেয়েছি, কার্যকর্তারা দেখেছেন আমাকে প্রত্যক্ষভাবে। আমি দলের কার্যকর্তা ছিলাম, আজও কার্যকর্তা রয়েছি। আমি নেতা হয়ে এই দলে আসিনি। দলে ভাবে লেজিসলেচার পার্টির লিডার 2বার ছিলাম, 91-96 পিরিয়ডে ছিলাম, আবার 2006-11 পিরিয়ডে আবার লেজিসলেচার পার্টির লিডার ছিলাম। লিডার তো লিডারই, কিন্তু দলের কার্যকর্তাদের কাছে আমি কার্যকর্তা। এই পরিচিতি সবচেয়ে বড় হিসাবে দলের কার্যকর্তাদের, এবং তাদের বিশ্বাসও আমার প্রতি আছে। এটাই আমার মূলধন।
আমি আমার দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী, আমি ভুলবশত 20 বছর আপনাদেরকে বলেছিলাম। আসলে চারবারের বিধায়ক ছিলেন, কিন্তু 16 বছরের কার্যকাল ছিল ওনার। কিন্তু আমার একটা প্রশ্ন, যা বিশেষ করে আমার যুব সমাজকে, যেহেতু যুব সমাজ ইন্টারনেটের যুগে অনেক অগ্রসর, তথাপিও আপনার সব কিছু সেখান থেকে জানতে পারবেন, তথাপিও আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার বর্তমান বয়স কত, বা আমার দর্শকদের আমার সার্টিফিকেট এইজ 59। আচ্ছা, যেহেতু আপনি পেশায় একজন আইনজীবী এবং বিজেপি দলের মধ্যে আপনার একটা পরিচয়, খুব সাদা পরিচয়, বা একজন একদম ভদ্র মানুষ হিসাবে আপনি পরিচিত, আগামী 2021-এর যে নির্বাচন হবে, কি আপনার সেই পরিচিতি কি কাজ করবে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে? নিশ্চয়ই। উত্তর করিমগঞ্জের মানুষ দীর্ঘদিন, আমি রাজনীতি থেকে শুরু করে বিধায়ক এবং বিধায়ক হেরে যাওয়ার 2011 থেকে হেরে যাওয়ার পরেও আমি মানুষের মধ্যেই রয়েছি। আমি কোর্টে ওকালতি করেছি, ক্রিমিনাল কোর্টের। সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষ আমার পেশার জন্য আমার কাছে আসছেন। আজকে এখন পর্যন্ত তারা রয়েছেন। দেখুন, বাই ইলেকশনে জিতা 2000 সালে বাই ইলেকশন, এখানে 16-17 জন মন্ত্রী উত্তর করিমগঞ্জে এসেছিলেন। আসা সত্ত্বেও কিন্তু আমি জিতেছি 6,500 ভোটে। এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা আমার বিভিন্নভাবে আমার মক্কেল হয়ে এসেছিলেন বা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন, তারাই কিন্তু জায়গায় জায়গায় খাড়া হয়েছেন। মন্ত্রীকেও তারা ভোট কেন্দ্রে প্রশ্রয় দেন নাই। এই জন্যই বড় সাহায্য আমার আছে। আর সকলে আমাকে এইভাবে যেভাবে চিনেন, আপনি বলছেন যেভাবে আমাকে চিনেন, এই পরিচিতি আছে। আমি তো আর বলতে পারি না, এই পরিচিতি আমার আছে। আর এই পরিচিতি বজায় থাকবে। সাংঘাতিক কোনো ভবিষ্যতে এখনও পরিবর্তন হয়নি আমার এই একদম ছাত্রাবস্থা থেকে আজকে পর্যন্ত। আর ভবিষ্যতে এই পরিচিতি হওয়া মানে অন্য কোনো পরিচিতি হবে বলে আমার বিশ্বাস নেই। একটি জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি যে আপনি চারবার যে বিধায়ক ছিলেন, সেই সময় কিন্তু অসমের সরকার বিপক্ষের ছিল, আপনার পক্ষের বা বিজেপি সরকারের ছিল না। বিজেপি সরকার তখন বিপক্ষেই ছিল। তারপরে 2011-তেও আপনাদের আসাম সরকার বিপক্ষেরই ছিল, কংগ্রেস সরকার ছিল। কিন্তু 2016-তে মোদি ওয়েব 2014-তে কাজ করেছিল। সেই ওয়েব কিছু বিজেপি নেতাও বলেন যে সেই ওয়েবের জন্য 2016-তে আসামের সরকার হয়েছিল, বা অন্যান্য অনেক অভিযোগ আছে। কিন্তু 2016-তে যে আপনি আবার বিধায়ক হিসাবে আসতে পারেন নাই, আসল রহস্যটা বা আসল কারণটা কি? একটা বলবো তো, আসামে যে বিজেপির ক্যাম্পেইন ছিল, খুব অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন ছিল। এটাতে অনেক জায়গায় লাভ হয়েছে। উত্তর করিমগঞ্জে এটা কংগ্রেস বা অন্য দল এই ক্যাম্পেইনকে, যে প্রচার যেটা বিজেপির ছিল, এটাকে এক প্রকারে তারা হাতিয়ার করে আমার কিছু বুট কমিয়েছে। যারা যখন উত্তর করিমগঞ্জে আমি হিন্দু মুসলমান সবার বুট পেয়েছি, এটা আমার রাজনীতির জন্য এবং আমার যে পেশা ওকালতি, এই পেশা আমার মক্কেল বলতে পারেন অধিকাংশ মুসলিম মক্কেল ছিল এবং বিভিন্ন এলাকাতে তারাই আমার কার্যকর্তার রূপে কাজ করেছে। কিন্তু তাদের মধ্য থেকেও কিছু সরে যায়, মানে কংগ্রেসের দিকে ঝুঁকে যায়। হয়তো বিজেপিকে আটকাতে গেলে ইউডিএফ বা অন্য চিন্তা করে লাভ নেই, কংগ্রেসকে দিয়ে দাও, এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকেই কিছু বুট, আমার বিজেপির বুটও চলে গেছিল কংগ্রেসের দিকে, যার জন্য এটা হয়েছে। আমি প্রায় 49,000 বুট পেয়েছি, কমলাক্ষবাবু 50,000 বুট পেয়েছেন, কিন্তু ফারাক মাত্র 480। গত বছর 44,000 আর 45,000-এর মধ্যে এটাই ছিল। তো এই জন্য তবে পরিবর্তন হয়ে গেছে। এটা দেখুন, বিজেপির সরকার ছিল না 1991 থেকে 2011 পর্যন্ত। আমার যে 4টা টার্মে 16 বছর না থাকলেও কিন্তু আমি করিমগঞ্জে কাজ, 16 পর্যন্ত না, আমি যে পিরিয়ডে ছিলাম, কিন্তু আমি করিমগঞ্জের জন্য কাজ আমি আনতে পেরেছি। করিমগঞ্জের ডিস্ট্রিক্ট লাইব্রেরি এটা জন্ম আমি দিয়েছি। করিমগঞ্জে 15 AR ব্যাটালিয়ান, এটা আমি অ্যাসেম্বলিতে বলার জন্য চিফ মিনিস্টার রিপ্লাই বলেছেন, দাস বলেছেন একটা ব্যাটালিয়ান করিমগঞ্জে যেতে হয়। এগুলো আমি আরও খরচ করি। করিমগঞ্জে 200 বেড হসপিটাল, এগুলো আমার জন্য হয়েছে। আমি অ্যাসেম্বলিতে লড়াই করে এগুলো করিয়েছি। অনেক জিনিস করিমগঞ্জে হয়েছে, বড় বড় ব্রিজ, রাস্তা, এগুলা আমার সময় হয়েছে।
কিন্তু আর আমি তো এখন তো আমি বিধায়ক নেই, কিন্তু সরকার যেহেতু আমাদের আছে, এটাকে কাজে লাগিয়ে আমি কিছু কাজ আগামী 1-2 মাসের মধ্যে আমি করব। যেমন করে উত্তর করিমগঞ্জে ইন্ডাস্ট্রির জন্য 2টা, ফুড পার্কের জন্য একটা, এবং কোল্ড চেইন কোল্ড স্টোরেজের জন্য আরেকটা, 2টা প্লট আমি পেয়ে যাবো। আশা করি 1 সপ্তাহের মধ্যে এটা পেয়ে যাব। এটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারবো। 2 নম্বর, করিমগঞ্জে একটা টাউন হল আছে, এটাকে আমি কালচারাল সেন্টার কাম টাউন হল হিসাবে আমি স্যাংশন আনার চেষ্টায় রয়েছি। এটা আশা করি আগামী সপ্তাহ 15 দিনের মধ্যে এটা হয়ে যাবে। এমএলএ না হলেও আমার যেহেতু সরকার আছে, এই অ্যাডভান্টেজ আমি নিয়েছি এবং আমি এটা আমার সম্ভব হবে আমার পক্ষে। তাছাড়া যখন আপনারা পাতারকান্দি কনস্টিটুয়েন্সি সিপিঞ্জুরিতে 150 বিঘা ইন্ডাস্ট্রি মেগা ফুড পার্কের জন্য জায়গা আমি এনেছি। তাছাড়াও আরেকটা 15 বিঘা জায়গা আমরা পেয়েছি যে কোল্ড চেইন কোল্ড স্টোরেজের জন্য। তো সেটা একটা বড় মাপের একটা ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে পাতারকান্দি। উত্তরগঞ্জে বড় জায়গায় যেহেতু নেই, এই জন্য এই একটাতে 32 বিঘা আর একটাতে 15 বিঘা জমি আমরা পাবো, যেটা আমি আগামী কিছু দিনের মধ্যেই ল্যান্ড হয়ে যাবে। আমি যোগাযোগ করছি ডিপার্টমেন্টের সঙ্গে, তারা হয়ে যাবে এটা। আমি একইভাবে বদরপুরে মনসাঙ্গনে এখানে ব্যাম্বু ক্লাস্টার প্রজেক্ট কাম টি পার্ক হিসাবে এটা প্লটটা আমি আইডেন্টিফাই করেছি, এটাও পাওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আছি, গভর্নমেন্ট আমার আছে, এই জন্য পাতারকান্দি, উত্তর করিমগঞ্জ, বদরপুর ওগুলাতে যাতে কোনো ইন্ডাস্ট্রি ভবিষ্যতে হতে পারে। কিন্তু আমরা যদি 2016 বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান দেখি, সেই পরিসংখ্যান মতে বিজেপি 400 ভোটে পিছিয়ে ছিল, 400 বা 450 ভোটের মধ্যে পিছিয়ে ছিল। তখন কিন্তু এআইডিএফ আর কংগ্রেসের মধ্যে মিত্রজোট ছিল না। সেই সময় এআইডিএফ এর প্রার্থী পেয়েছিলেন 34,000-এর মতো ভোট। যদি এই বছর মিত্রজোট হয়, আসামের বিধানসভা নির্বাচনে যদি মিত্রজোট হয়, তাহলে কি উত্তর করিমগঞ্জ সমষ্টি বিজেপির জন্য অনেক কঠিন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? এটা মোটেই নয়। নির্বাচনী ইকুয়েশন এরকম কাজ করে না। ওই আগামীতে যে পরিস্থিতি দাঁড়াবে, ওই পরিস্থিতির উপর নির্ভর করে এটা হবে। দেখুন যে এআইইউডিএফ এর যে ট্র্যাডিশনাল বুট যার যেভাবে ছিল, এটা সেইভাবে এখনো কংগ্রেসের সঙ্গে মার্চ করে নেই। যদিও কংগ্রেস ইউডিএফ এর এটা অ্যালায়েন্স হওয়ার মানে আলোচনা চলছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে আজ পর্যন্ত, কিন্তু ভোটার কিন্তু কংগ্রেসের দিকে যায়নি। বরঞ্চ ওই যিনি এআইইউডিএফ এর প্রার্থী ছিলেন, তিনি বা তার কেউ না কেউ নির্দল হিসাবে দাঁড়াবে, আজকের দিনের স্থিতি আমি বলছি। আর কংগ্রেস যিনি বিধায়ক আছেন, দল তাকে প্রার্থী করে বা কংগ্রেসের যেই হোক, আজকে কিন্তু কংগ্রেস 3 নম্বর স্থানে আছে। উত্তর করিমগঞ্জে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি 1 নম্বর। মানুষ পরীক্ষা করে দেখে নিয়েছেন। দুবার কংগ্রেসের বর্তমান যিনি বিধায়ক, তিনি শাসক দলের 1 টার্মের বিধায়ক ছিলেন, আজকে তিনি নির্দল। আমি বলছি আমি তো বিরোধী দলের বিধায়ক ছিলাম। কমলাক্ষ বাবু আজকে তিনি বিরোধী দলের বিধায়ক, তিনি তো শাসক দলের, তার নিজ দলের সরকারের সময় বিধায়ক ছিলেন। করিমগঞ্জের জন্য তিনি কিছু আনেননি। আমি তো বলছি আমি বিধায়ক তো বিরোধী দলের ছিলাম। 200 বেড হসপিটাল, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, পুলিশ ব্যাটালিয়ান, এগুলো আমি এনেছি, আমার জন্য হয়েছে। প্রফুল্ল মন্ত ডেকে বলছিলেন, দাস আপনার কনস্টিটুয়েন্সির ডিস্ট্রিক্ট বলে নাই। তো তিনি বললেন ঠিক আছে, প্রথম নলেজফুল ফুল ফান্ড এনএলসিপিআর এর 5টা ডিস্ট্রিক্ট লাইব্রেরি আসামে এসেছিল বাজপেয়ী গভর্নমেন্টের সময়, তার মধ্যে একটা আমি এনেছি। তো তিনি তো কিছু করেন নাই, তার নিজের দলের সরকার ছিল। আজকে আমার দলের সরকার আছে, আমি কিন্তু বিধায়ক নই, কিন্তু আমি আনছি এবং আমি এগুলো এনে আমি বলবো। আমি আজকে যদি কেন বলছি, আশা নাই এখন, আর আমি বলছি যে আমার একটা বিশ্বাস আছে আগামী 15 দিনের মধ্যে 2টা জিনিস এসে যাবে। ইন্ডাস্ট্রির জন্য আসবে আর কালচারাল সেন্টারও আসবে। তো এই জন্য লেগে থাকতে লাগে। আমি যদি শুধু স্কিম নিয়েই চিন্তা করি, ট্রান্সফার পোস্টিংয়ে চিন্তা করি, তাহলে এগুলা জিনিস আনা সম্ভব হবে না। তো আমার রাজনীতি অন্য ধরনেরই, যে আমি দীর্ঘদিন মানুষের সেবা যাতে করে যেতে পারি। ওয়ান টাইম এমএলএর জন্য আমি চেষ্টা করিনি। তবে অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পরামর্শ দিতে আমি এগুলো গ্রহণ করতাম না। যেহেতু আমরা বাজপেয়ীর দল, অটল বিহারী বাজপেয়ীর দলের মানুষ, একটা আদর্শ নিয়ে রাজনীতি আমরা শুরু করেছি। যে আদর্শের প্রতি আমাদের কমিটমেন্ট দিয়েই আমরা এসেছি, সেই কমিটমেন্ট বজায় রাখার একটা চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত রাজনীতিতে আছি। যেহেতু আমরা বর্তমান 2021-এর যে নির্বাচন, উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে
বিজেপির হয়ে আরও একজন প্রার্থী ডঙ্কা বাজাচ্ছেন যে উনিও খেলবেন। ওনার নাম ডক্টর মানস দাস। যদি ডক্টর মানস দাস উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে বিজেপির প্রার্থিত্ব পান, তাহলে কি মিশন রঞ্জন দাস ওনার হয়ে কাজ করবেন বা ওনাকে সমর্থন করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি যাকেই প্রার্থী করবে আমরা সকলে মিলি তার জন্য চেষ্টা করব। দল যদি আমাকে প্রার্থী করে সকলে আমার জন্য কাজ করবেন, আর আমাকে বাদ দিয়ে অন্যকে কাউকে করলেও আমরা সকলে মিলেই তাকে জয়ী করার জন্য আমরা কাজ করব। অল্প আগের কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি অল্প আগে বলেছিলেন যে যেহেতু আমি বাজপেয়ীর দলের লোক, আজ যেহেতু স্বর্গীয় বাজপেয়ী আজকে আমাদের সাথে নেই, বর্তমান বিজেপিতে যার রাজত্ব, যেহেতু রাজত্ব বললে সঠিক হবে না, যার নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি যেহেতু বললেন বাজপেয়ীর দলের লোক, আপনি কি নরেন্দ্র মোদীর দলের লোক না? দেখুন, মূল যে আমাদের ফাউন্ডার অটল বিহারী বাজপেয়ীজি, আজকে নরেন্দ্র মোদীজিও তিনিও কিন্তু বাজপেয়ীজির নাম নিচ্ছেন। অর্থাৎ বাজপেয়ীজি এই কাজ করেছেন, বাজপেয়ীজি প্রথম শুরু করেছেন, আজকে এটা আমরা এটা রূপ দিতে চাইছি, ইত্যাদি তিনি বলে আসেন। নরেন্দ্র মোদী অবশ্যই আজকের দিনে তো তিনি ভারতবর্ষ প্রধানমন্ত্রী, আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন, বিশ্ব অনেক সময় তার নেতৃত্ব গ্রহণ করছে, কিন্তু আমাদের মূল আদর্শ স্থাপন করে গেছেন অটল বিহারী বাজপেয়ীজি। এর বাইরে গিয়ে কেউ কিছু করবে না। নতুন কিছু হতে পারে, কিন্তু বাজপেয়ীজিকে বাদ দিয়ে কিছু হবে না। ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ীজি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, লালকৃষ্ণ আডবাণী বাদ দিয়ে কেউ কিছু হবে না। যেহেতু আপনি বিজেপির অনেক একজন পুরানা নেতা, তো আমি আপনাকে সেই মর্মে একটা প্রশ্ন করতে চাই কি বিজেপিতে বর্তমান পুরোনো নেতাদের ছাপ বা পুরোনো নেতাদের যে সম্মান, সেই যোগ্য সম্মানটি দেয়া হচ্ছে না? না, নিশ্চয়ই। আমি তো এই দিকে কোনো খামতি দেখছি না। এখনো পুরা ধর্মে আমাদের দলে পুরনো কার্যকর্তাদের সম্মান দেওয়া হয়, মাঝে মাঝে তাদেরকে সম্বর্ধনা ইত্যাদি দেওয়া হয়। তো আপনি একজন বাঙালি বিধায়ক ছিলেন, আসামের বিধায়ক ছিলেন, কিন্তু আপনি আসলে আপনি একজন বাঙালি। তো আপনাকে সেই মর্মে আমি একটা প্রশ্ন করতে চাই যে বিরোধীরা বারবার অভিযোগ করছে যে বাঙালি নিয়ে বিজেপি রাজনীতি করছে বা বাঙালির নাগরিকত্ব নিয়ে বিজেপি রাজনীতি করছে, বা তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, যে কবে সেই নাগরিকত্ব দেয়া হবে? নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়ে গেছে, এখন রুলস বানানো হবে। রুলস বানানো হওয়ার পরেই হয়তো অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে, অ্যাপ্লাই করবে, পেয়ে যাবে। আইন তো পাশ হয়ে গেছে। এটা বিরোধীরা যারা করেছে আজকে তারা অস্তিমিত হয়ে গেছে, আর বিরোধিতা না করাই উচিত। কারো বিরোধিতা করে তখন যারা শরণার্থী হয়ে এই দেশে এসেছে তাদের পরিস্থিতিটুকু কেউ যদি বিচার করে, তাহলে এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কেউ যাবে না। আজকের দিনও শরণার্থী হয়ে মানুষ আসছে, যদিও আমাদের সরকার 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কাট অফ ডেট দিয়েছে, সময়সীমা দিয়েছে। তাদের কথা পরিস্থিতি, তারা কি পরিস্থিতিতে এসেছেন, এগুলো চিন্তা করলে এর বিরোধিতা, এর পক্ষে আমরা বলছি। তার অর্থ না আমরা একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বলছি। এরা নির্যাতিত। আজকে বাংলাদেশ থেকে পর্যন্ত মুসলিম মানুষ এসে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে। সরকার স্ট্যাটিস্টিক দিচ্ছে পার্লামেন্টে। অন্য দেশ থেকে যদি চায়, নিয়ম একটা ব্যবস্থা আছে। আর আমরা যাদের কথা বলছি তারা একটা বৃহৎ সংখ্যায় আসছে বা এসে গেছে ইতিমধ্যে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে দেওয়ার কথা বলছি। তো এই জন্য এটা অন্য দৃষ্টিভঙ্গিতে কেউ এটা রাজনৈতিক কারণে বলবে, তো তারাও কেন চায় না? আজকে কংগ্রেস কেন চায় না? কংগ্রেস কেন এই সমস্ত নির্যাতিত মানুষের নাগরিকত্ব দেওয়ার জন্য, শরণার্থীদের নাগরিকত্ব কোনো কথা বললো না? তারা তো শুধু ভাওতাই দিল। আসামের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বদরপুরে এসে তিনি বললেন যে নাগরিকত্ব আমরা দিয়ে দেব, 1000 কোটি টাকার প্যাকেজ আমরা বরাক দিয়ে দিব। এই দুইটা কথাই সম্পূর্ণভাবে একটা প্রহসনে পরিণত হয়েছে। কেন তারা বলবেন? এগুলা নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে রিজলিউশন হয়, তারপরে তারা দেয় না। ভারতীয় জনতা পার্টি, আমরা এটা ভারতীয় জনসংঘ যেদিন স্থাপন হয়েছে, ভারতীয় জনতা পার্টি নেয়,
1951 সনে ভারতীয় জনসংঘ স্থাপনা করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই ইস্যুর ভিত্তিতে তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এই ভারতীয় জনসংঘ স্থাপনা করেছেন। এই শরণার্থীদের দুর্দশা দেখে করেছেন যে তাদের নিরাপত্তা দেওয়া, তাদের জন্য বলার জন্য একটা রাজনৈতিক দল দরকার। সেই প্রতিশ্রুতি আমরা এখন পালন করেছি। অটল বিহারী বাজপেয়ী চেষ্টা করেছেন, নরেন্দ্র মোদী এটা সাকার করেছেন। ভবিষ্যতে তারা যাতে একটা কাগজ পায়, তারা ভারতবর্ষে থাকবে, এখন আর আইনগতভাবে তাদেরকে সরিয়ে দেওয়া মুশকিল আছে, একটা কাগজ তাদের লাগে। অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে তুমি ইন্ডিয়ান বলে প্রমাণ কি ইত্যাদি, বা অনেক সময় এটা তারা যদি একটা পাসপোর্টই করতে লাগে, ইন্ডিয়ান হিসেবে একটা কাগজ লাগে। তো এই ধরনের বিষয়গুলো সমাধান হয়ে যাবে। 2011 পর আপনি বিধায়ক নয়, উত্তর করিমগঞ্জের বিধায়ক নয়। 2011 পর থেকে 2020 অবধি বারংবার কিন্তু দেখা গিয়েছে যে আপনি কমলাক্ষ দেব পুরকাস্ত, যিনি বর্তমান উত্তর করিমগঞ্জের বিধায়ক, উনার ব্যর্থতা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, বা উনার কাজের ব্যর্থতা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, বা বিজেপি থেকে অনেক ধরনের প্রশ্ন এসেছে যে উনার ব্যর্থতা নিয়ে। আপনি কি সত্যি মনে করেন উত্তর করিমগঞ্জে উনার কিছু ব্যর্থতা আছে, বা ব্যর্থতা যদি থাকে তো সেই ব্যর্থতা কিভাবে প্রত্যক্ষ হচ্ছে বা কিভাবে দেখা দিচ্ছে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে? দেখুন, তার যে 5 বছরের যে শাসক দলের বিধায়কে তিনি কিছুই আনতে পারেননি উত্তর করিমগঞ্জের জন্য। যেমন কয়েকটি উদাহরণ। এটা ইন্ডাস্ট্রির জন্য একটা প্লটও তিনি রেডি করতে পারেননি। আজকে টাউন হল ধরুন, যেটাতে আমি পদক্ষেপ নিয়েছি, এটা একটা ভেঙেই পড়ার অবস্থায় এসে গেছে। কবে কোন দাথা করিমগঞ্জের তিনি তার নিজের জায়গার উপরে এই টাউন হলটা করিয়েছিলেন, এটা জরাজীর্ণ অবস্থা চলছে। আজকে আমার দলের একটা সরকার আছে, সুবিধা কি আমি নিব না? তিনি কেন নেন নাই? আমি তো নিচ্ছি, আমার দলের সরকার আছে, মুখ্যমন্ত্রীকে বলেছি যে এটাতে প্রায় 2 কোটি টাকা লাগবে। আমি তো 2-3 বার দরখাস্ত দিলাম আপনার কাছে, তো হয় নাকি? তিনি হয় নাকি? হয়। তো তিনি মনে একটু লেগেছে, যার জন্য আমি কিছুদিন পরে গেলাম যে এরকম সিএমের কাছে তো আমার কালচারাল সেন্টার টাউন হলের জন্য একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি, এবার ভাবা নাকি? বলে হয়। সিএম বলে কেন, এবার কেন হবে? তো বললো না, স্যারের একটা হিন্টস আছে। তো শেষমেশ আমি শুনেছি যে 75 লাখ প্রথমবার পাবো। আচ্ছা, এটা আদায় করতে লাগে। আমি এমএলএ হয়েছি, আমার উত্তর করিমগঞ্জকে কিভাবে আমি আজকে দেখাতে পারবো 91 এমএলএ হওয়ার পর এই জেলা গ্রন্থাগার আমরা করব, এটা আমাদের প্রেস মিট করে কমিটমেন্ট দিয়েছে। আজকে পেপার কাটিং আমার কাছে আসাম ট্রিবিউনে বেরিয়েছিল। পুলিশ ব্যাটালিয়ান, আমি এবং আবু সালেহ নজমুদ্দিন, তিনি বলছেন মিশন তুমি এটা উঠাবে। তিনি তখন হোম স্টেট মিনিস্টার, ডেপুটি হোম মিনিস্টার। তো আমরা করেছি 200%। তিনি মন্ত্রী হয়তো বলতে পারেন না। তো আমি তখন মন্ত্রী ছিলেন জিসি লাংতাসা, হেলথ মিনিস্টার। তো আমি বলছি না, করিমগঞ্জে 200 বেড হসপিটাল দিতে হবে। তো নজমুদ্দিন সাহেব তো মন্ত্রী বলতে পারেন না ঠিক মতো, তো বলে না দাসের কথা তো ঠিক আছে, সাপোর্ট করলেন আমাকে। শেষমেশ জিসি লাংতাসা বললেন যে করিমগঞ্জে 200 বেড হসপিটাল হবে। তো আমরা এক হয়ে কাজ করেছি। আজকে তো কংগ্রেসের যে গত যে টার্ম গেল, তাদের শাসক দলের বিধায়ক হিসাবে কাজ করেছেন, তাদের নিজেদের মধ্যেই ঝগড়া। সিদ্দিক আহমেদের সঙ্গে কমলাক্ষর ঝগড়া, কমলাক্ষর সঙ্গে জামালউদ্দিন সাহেবের ঝগড়া, এইগুলাতে ঝগড়াতে রয়েছে। আজকে জামালউদ্দিন সাহেবের সঙ্গে তো আমার কোনোদিন ঝগড়া হয়নি, সিদ্দিক আহমেদের সঙ্গে আমার ঝগড়া নেই, কমলাক্ষর সঙ্গে আমার কি ঝগড়া কেন থাকবে? তিনি উত্তর করেন যেভাবে অনেক বেআইনি কাজে প্রশ্রয় দেন, এটাতে আমার আপত্তি। আজকে তিনি বেছে বেছে কেন সক্রিয় হচ্ছেন? উত্তর করিমগঞ্জে তিনি বিধায়ক, সেখানে এই 30% কেন পঞ্চায়েতের কাজে কেটে রাখা হবে? এইটাতে প্রতিবাদ আমি করব নাকি? কেন তিনি করেন না? যাদের ঘর আছে, যাদের পাকা বাড়ি আছে, তাদের নামে আবার ইন্দিরা আবাস হচ্ছে, কেন তিনি প্রতিবাদী হন না? কেন একটা বক্তব্য তার দেখতে পাই না? না অধিকাংশ জিপির সভাপতি তার থাকার জন্য, আঞ্চলিক পঞ্চায়েত তার দলের থাকার জন্য, ওয়ার্ড মেম্বার অধিকাংশ কংগ্রেস দলের থাকার জন্য নাকি প্রতিবাদ করেন না? এই বিষয়ে তার কোনো নেই। এগুলা তিনি কেন করেন না? যেহেতু আপনি 16 বছরের বিধায়ক ছিলেন, উনি 10 বছরের বিধায়ক, আজকে উত্তর করিমগঞ্জে যেগুলো জিনিসের অভাব আছে
বা সেই ব্যর্থতার কি দাবিদার আপনি আপনার নিজেকেও মানেন, যেহেতু এইগুলা সুযোগ সুবিধা উত্তর করিমগঞ্জ সমষ্টিতে নেই? আমি তো করেছি এগুলা, আমার সময় তো আমি না, আমি যেগুলা জিনিসের কথা বলছি, যেগুলা জিনিসের নেই এইখানে, যেগুলা জিনিসের উপলব্ধি নেই উত্তর করিমগঞ্জ সমষ্টিতে, তাতে কি আপনি নিজেকেও কখনো দায়ী মনে করেন? না, আমার তো দায়ী কেন করবো, আমি ওই সময় তো শাসক দলের ছিলাম না। আজকে আমার দলের সরকার থাকলে যেভাবে লড়াই করে আনা যায়, সেই জিনিসটা, সেই সুযোগ আমি পাইনি। আমি তো বললাম যে এজিপির গভর্নমেন্ট ছিল বলেই করিমগঞ্জের ডিস্টিলারি হয়তো আমি আনতে পেরেছি, কংগ্রেস দলের সরকার থাকলে হয়তো পারতাম না। আমি এজিপি সরকার থাকার জন্য হয়তো লঙ্গাই নদীর উপর প্রথম যে RIDF 5-এর আন্ডারে যে RCC ব্রিজ হয়েছে, এটা আমাকে চন্দ্রমোহন পাটোয়ারি আমাকে বলছেন, দাস দেখেন তো আপনার কনস্টিটুয়েন্সিতে RIDF ব্রিজ পড়েছে নাকি। দেখলাম তো এখানে সিরাজুল হক দিয়ে এজিপির MLA ছিলেন, তিনি তো তার একটা ব্রিজ অন্তর্ভুক্ত করেন নাই। আমি দেখে তো না দেখি নাই, গতিকে আমি সঙ্গে সঙ্গে তো আমাদের লঙ্গাইয়ের উপর ব্রিজ করতে হবে। এটা শহর গ্রামের একটা লিঙ্ক ব্রিজ লঙ্গাই নদীর উপর, এটা দিলে অনেক মানুষ, বিশেষ করে যারা কৃষক, যারা সবজি টবজি ফলান, তারা উপকৃত হয়েছে। যেহেতু আসামে বর্তমান মিউজিয়াম রাজনীতি বিরাজ, তো যে আগে শেরমান আলী কংগ্রেসের বিধায়ক, উনি বলেছিলেন যে ওইখানে মিয়া মিউজিয়াম হওয়া দরকার। বর্তমান উত্তর করিমগঞ্জ থেকে একটা সুর উঠেছে, উত্তর করিমগঞ্জের বিধায়ক থেকে একটা সুর উঠেছে যে বাঙালি মিউজিয়ামের দরকার, বাঙালি মিউজিয়াম বানাবেন উনি। আপনি কি সেই বাঙালি মিউজিয়ামের সমর্থন করেন? মিউজিয়াম দেখুন, ভাষার নামে মিউজিয়াম তো করিমগঞ্জের মিউজিয়ামের জন্য আমি অনেক চেষ্টা করেছি। না, শঙ্করদেব কলাক্ষেত্র দেখেন, মিউজিয়ামের জন্য করিমগঞ্জে বর্তমানে যেখানে এটাকে DRD অফিস, এই জায়গাতে আমি অনেক চেষ্টা করি, কাগজ আমার কাছে আছে, সেখানে মিউজিয়াম করার জন্য। এটা আসাম গভর্নমেন্টের একটা প্রপোজাল ছিল, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা মিউজিয়াম হবে। আমি অনেক চেষ্টা করেছি, শেষমেশ ফান্ড স্যাংশন হয়নি। তো শঙ্করদেব কলাক্ষেত্র এটা আসাম চুক্তির একটা পার্ট, যে আসামে শঙ্করদেব কলাক্ষেত্র হবে। তো আমি যেই মিউজিয়াম আমরা চাই, শঙ্করদেব কলাক্ষেত্রে কেন, তার ভিতরে কেন আমরা আরেকটা মিউজিয়াম চাইছি, এই বিতর্ক করছি। আমি একটা মিউজিয়াম করতে চাই, এটা যার জন্য আমরা মিউজিয়াম করতে চাই, ডিস্ট্রিক্ট মিউজিয়াম হোক বা একটা রিজিওনাল মিউজিয়াম হোক। কিন্তু শঙ্করদেবে আমি এটা আমি যারা এই সমস্ত দাবি করছেন, এটা কনফ্রন্টেশন চাইছেন, একটা সংঘাত চাইছেন। শঙ্করদেব কলাক্ষেত্রের ভিতরে আমার অমুক মিউজিয়াম, এটা কেন হলো? শঙ্করদেব কলাক্ষেত্র, তুমি অন্য ক্ষেত্র করো, তোমার মিউজিয়াম করো। কিন্তু শঙ্করদেব কলাক্ষেত্র আমি ভাবছি তাদের উদ্দেশ্যটা, তারা ওই মিউজিয়াম চাচ্ছে না, তারা অ্যাকচুয়ালি একটা বিবাদ চাইছে, একটা সংঘর্ষ চাইছে। তার মানে আপনি সরাসরিভাবে সেই অভিযোগ কংগ্রেসের উপর দেন যে বাঙালি নিয়ে বর্তমানে ওনারা মিউজিয়াম দিয়ে রাজনীতি করছে। হ্যাঁ, মিউজিয়াম নিয়েই তারা রাজনীতি করতে চাইছেন। তাদের উদ্দেশ্য শঙ্করদেব কলাক্ষেত্রতে মিউজিয়াম স্থাপন নয়, একটা সংঘাত তারা চাইছেন, একটা কনফ্রন্টেশন তারা চাইতেছেন। আপনার মিউজিয়ামটা আপনার ডিস্ট্রিক্ট লেভেল মিউজিয়াম হলে তো আপনার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কলা কৃষ্টি থাকতে পারবে, এখানে আপত্তি নেই। এই মিউজিয়ামে কেউ যদি একটা ভালো কাঠের জিনিসও বানিয়ে যদি সে মিউজিয়ামে জমা দেয়, তাহলে এটা আমরা রাখতে পারি। মিউজিয়াম তো যারা কথাগুলো বলছে, আর মিউজিয়াম দেখে নাই আমার মনে হচ্ছে। আমি হায়দ্রাবাদ দেখেছি সালারজাং মিউজিয়াম, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উনি সংগ্রহ করে এখানে রেখেছেন। ওটা তো আর ওই একটা জাতিগোষ্ঠীর জন্য মিউজিয়াম না। সালারজাং মিউজিয়াম আমি বলতে পারি ইন্ডিয়ার মধ্যে ফেমাস মিউজিয়াম। আমি কলকাতা মিউজিয়াম দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, কিন্তু সালারজাং এটা ইন্টারন্যাশনাল মিউজিয়াম বলতে পারি। চীন, জাপান, বিভিন্ন জায়গা দেশের কিন্তু অনেক জিনিসপত্র রাখা আছে এখানে, দেখলে পড়া যায়, অনেক সময় লাগে দেখতে হায়দ্রাবাদে। তো এই জন্য এটা ইন্টারন্যাশনাল মিউজিয়ামও বলতে পারি। তো আজকে এই শঙ্করদেব, এই সংঘর্ষ কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে। এই যে শঙ্করদেব কলাক্ষেত্রে মিয়া মিউজিয়াম আর বাঙালি মিউজিয়াম যারা বলছেন, তারা আসলে না বাঙালির জন্য না মিয়াদের জন্য মিউজিয়াম চাইছেন, তারা কিন্তু একটা সংঘর্ষ আমদানি করার চেষ্টা করছে। তো আপনার সরাসরি অভিযোগ যে কংগ্রেস মিউজিয়াম নিয়ে রাজনীতি করছে, তাতে ভাষা বিভাজন হয় বা জাতি বিভাজন করার আমি আপনার কাছ থেকে আরেকটা সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে বিজেপির কিছু প্রথম সারির নেতা, যেমন শিলাদিত্য দেব, সত্যরঞ্জন বরা, তাদের যেগুলো মন্তব্য থাকে
কোনো বিশেষ সম্প্রদায় নিয়ে হোক বা যে কোনো কিছু ইস্যুজ নিয়ে হোক, তার উপর আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, শিলাদিত্য কিছু তার কথাবার্তা এগুলা থাকে, যেমন তার হোজাই বিধানসভা কেন্দ্রিক থাকে, দল অনেক ক্ষেত্রেই তার থেকে আলাদা রয়েছে, দল তার বক্তব্য খণ্ডন করেছে, তার ব্যক্তিগতভাবে দেখেও তাকে অনেক কথা বলেছে। আর যেহেতু তিনি একজন বিধায়ক, তার নিজস্ব কিছু কথাও থাকে, প্রতি কথাতে তো একজন মানুষকে সতর্ক করা যায় না। তো এই জন্য দল কিন্তু তার সব কথাতে একমত হয়নি, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। তো ব্যক্তিগত কথা থাকে, কিন্তু আর সব মানুষ তো সমান থাকে না, অনেকেরই। সত্যরঞ্জন বরা সম্পর্কে আপনি কি বলবেন? চাই না যে আমার এমন কোনো কথা মুখ দিয়ে যাক যেটা দিয়ে অন্য আঘাত পায়। আর আঘাত তো আর আজকে দিলাম কালকে এরা সংশোধনী দিয়ে এটা আঘাত দূর করা যায় না। তো এই জন্য তো চাই যে আমার যারা অন্তত জনপ্রতিনিধি আছে, মানুষ আমাদের কাছ থেকে ভালো কথা চায়, মিলেমিশে থাকার বার্তা যাতে যায়, এটাই আমি চাই। কিন্তু সব মানুষ তো সমান নয়, আর দলও কিন্তু, আপনি হয়তো কোনো একটা কথাতে আপনি নিজেও অসম্মত, দলও হতে পারে এই সমস্ত ব্যাপারে অসম্মত, আমি ব্যক্তিগতভাবে জানি। আপনার সাথে অনেক প্রশ্ন হলো, অনেকগুলো প্রশ্ন করলাম, আমি আরও সামান্য কয়েকটি প্রশ্ন করতে চাই। যদি মিত্রজোট হয়, ঠিক নির্বাচনের মুহূর্ত পর্যন্ত যদি মিত্রজোট হয় ওদের, তো কি ভাবেন বিজেপির সরকারে আসা সম্ভব? দেখুন, যদি আমার এতদিনের রাজনীতির একটু অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, তো এই মিত্রজোটের কোনো লাভ হবে না। এই মিত্রজোটের কোনো লাভ হবে না। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আবার হবে, এটা বলার জন্যই বলছি, এমন না। এটা কিন্তু জনমানসে এই আভাস পাওয়া যাচ্ছে, মানুষও মনে প্রাণে বিশ্বাস করছেন যে এই সরকার আবার আসছে। এই সরকারের অনেক যে কাজগুলো, যে ফিনিশিং যেভাবে দিয়েছে, যেন একটা যোজনা নয়, বড় কথা নয়, যোজনা অনুসারে কাজ করা। একটা সরকার যতই যোজনা নোক বা যতই তাদের ম্যানিফেস্টোতে থাকুক, সমস্ত জিনিস করা সম্ভব হয় না। আর এই সরকারের সময় সম্ভব, একটা তো ধাক্কা খেয়েছে সরকার, এই বিশেষ করে লকডাউনের জন্য। আমি প্রায় 10.5 কোটি টাকার প্রজেক্ট মন্ত্রীর দিকে দিয়েছিলেন, আমি প্ল্যান এস্টিমেট করে নিয়ে গেছিলাম, কিন্তু তিনি এখন হাত জোর করে বলছেন যে আমি স্যাংশন দিতে পারবো না, কারণ এই মুহূর্তে ফান্ড নেই। আর খুব কষ্টের সঙ্গে সরকার চলছে, সরকারকে কোনো রকম বেতন টেতন দিয়ে চলছে। তো এই জন্য এই সরকার না হলে, এই সরকার আরও সুন্দরভাবে এটা 5 বছরের টার্ম শেষ করতে পারত। এই সরকারের একটা পজিটিভ বিভিন্ন দিক আছে, এই দিকগুলো, কারণ মানুষ 15 বছরের কংগ্রেস সরকারও দেখেছেন, আর 5 বছর বিজেপি সরকার দেখছেন, বা আমাদের কেন্দ্রে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে, মাননীয় সর্বানন্দ সোনোয়ালজির নেতৃত্বে সরকারগুলো দেখছেন, মানুষ দূর থেকে দেখেন। শুধু আমরা যে এটা বললাম আর আমরা জোড়াতালি দিয়ে এক হয়ে গেলাম যে আমরা এই বড় জোট হয়েছি, মহাজোট হয়ে গেছি, এগুলো বললে লাভ হবে না। মানুষও কোন জোট টিকবে, এই 3 দলের জোট এটা তো পরীক্ষা দিয়েছে 5 বছরের জন্য। আগামীতে তোমরা আরো 5 দল বা 2 দল মিলে যে একটা জোট করবে, এরা কতদিন স্থায়িত্ব থাকবে? এরা আদর্শ ভিত্তিতে কোনো নেই। আজকে বিজেপি একটা আদর্শের সঙ্গে আছে, এজিপি তারা আঞ্চলিকবাদ, তারা একটা মূল বিষয় কেন্দ্র করে। আজকে বিজেপির সঙ্গে অনেক ইস্যুতে তাদের মিল আছে। তো এটা মোটামুটি এটা আদর্শগত মিল থাকার জন্য এটা হয়েছে, না হলে এতদিনও তো ঝগড়া বিবাদ লেগে যেত। কংগ্রেস ইউডিএফে কিন্তু সংঘাত আসবে, এই টিকিট বন্টন ইত্যাদি নিয়ে আসবেই, কারণ এরা কোনো আদর্শ দিকে কোনো নেই, না কংগ্রেস আর ইউডিএফে কোনো প্রকারের মিল নেই। বিশেষ করে ইউডিএফ দল তো কোনো রাজনৈতিক দল বলে আমি ভাবি না, ইউডিএফ দলকে কোনো একটা রাজনৈতিক দল বলে আমি ভাবি না। এরা একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হতেই পারে, কিন্তু তাদের কোনো ইজম, তাদের কোনো একটা কমিটমেন্ট নেই যে আমরা জনগণের জন্য এই কাজ করব। এই জন্য এটা সংঘাত আসা স্বাভাবিক। আচ্ছা, যেহেতু আপনি করিমগঞ্জ জেলা থেকে, যদি মিত্রজোট হয় তাহলে আপনি কি ভাবেন করিমগঞ্জ জেলা থেকে কতটি আসন বিজেপি আসন লাভ করতে সক্ষম হবে? অধিকাংশ আসন আমরা পাবো,
আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, তো আমি আপনার কাছ থেকে একটা জিনিস সরাসরিভাবে আপনি জানতে চাইবো, একটি উক্তি আপনার সামনে রাখবো। যেমন একজন নেতা তখনই পরিপূর্ণ হয় যখন তার নেতৃত্বে কোনো নেতা হয়। আপনার মতে কি সেই উক্তিটি সত্যি? সত্যি। মিশন দাস না থাকলে উত্তর করিমগঞ্জে আর অনেক নেতা প্রার্থী হওয়ার মতো, নেতৃত্ব দেওয়ার মতো লোক কারা হবে। আমরা করিয়েছি, এগুলা করেছি তাদেরকে। তো সেই মর্মে যদি আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে আপনার নেতৃত্বে বর্তমানে একটু উচ্চ পদে যাওয়া বা উচ্চস্তরীয় নেতা বিজেপির মধ্যে এমন 5 জনের নাম যদি আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করি? এটা আমি করতে যাবো না, সকলেই ক্যাপাবল। 5 জন কেন বলবো আমি, আর বেশিই আছেন। তাদেরকে এইভাবে তৈরি করেছি, সময় মতো এমনি কারা হবে। ধন্যবাদ মিশন রঞ্জন দাস মহাশয়। এখন আমরা আমাদের এই রণডঙ্কা অনুষ্ঠানের, যেহেতু আমরা আজ উত্তর করিমগঞ্জে ছিলাম, আমি আবারও দর্শকদের কাছে অনুরোধ রাখব, যদি উত্তর করিমগঞ্জ নিয়ে কোনো প্রশ্ন মিশন রঞ্জন দাস মহাশয়ের সাথে থাকে, তাহলে আমাদের এই সাক্ষাৎকারের কমেন্ট বক্সে গিয়ে আপনার কমেন্টটি, আপনার মহামূল্যবান কমেন্টটি আপনি জানাবেন, যাহাতে আগামী দিনে আবার আমরা যখন মিশন রঞ্জন দাস মহাশয়ের পাশে আসব, তখন আপনার সেই প্রশ্নগুলো মিশন রঞ্জন দাস মহাশয়কে করব। যদি মিশন রঞ্জন দাস মহাশয়কে কোনো পরামর্শ থাকে, কোনো কথা বলার থাকে, বা কোনো ধরনের অভিযোগ থাকে, আপনি বলবেন, নিশ্চয় আপনার অভিযোগগুলো আমরা উঠাবো। এখন আমি আমাদের এই সাক্ষাৎকার, আমাদের রণডঙ্কার প্রতিবেদনের একদম শেষ ভাগে, আমরা আমাদের রণডঙ্কা অনুষ্ঠানের একদম শেষ ভাগে আমি 10 জন রাজনীতিবিদের নাম আপনার সামনে নেব। আপনি 1-2 বাক্যে একদম এক কথায় ওনার সম্পর্কে ডেসক্রাইব করার চেষ্টা করবেন। প্রথমে আমরা যেহেতু উত্তর করিমগঞ্জে আছি, উত্তর করিমগঞ্জের কিছু প্রতিনিধি যেভাবে খবরে প্রকাশ বা সেই হিসাবে আমরা বলবো, গত বছর উত্তর করিমগঞ্জের 3য় স্থান দখলকারী পারুল চৌধুরী সম্পর্কে আপনি কি বলেন? তিনি আছেন, এখনো ময়দানে আছেন, এটা আমি জানি। সমাজসেবা একটু একটু করে যাচ্ছেন। তার ব্যবসা, তিনিও প্রকৃতপক্ষে ব্যবসায়ী লোক। পঞ্চায়েতে তার জেলা পরিষদ সদস্য, তার স্ত্রী ছিলেন। রাজনীতির সঙ্গে আছেন তিনি, কিন্তু তা মূলত তিনি একজন ভালো বড় মাপের ব্যবসায়ী ব্যক্তি। বর্তমান বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত, তিনিও রাজনীতির সঙ্গে আছেন, ছাত্রাবস্থা থেকে আছেন। তা সিদ্দিক আহমদ বিষয়ে আপনি কি বলবেন? উনিও কাজ করেন, নিজের সমাজের জন্য কাজ করেন, এলাকার জন্য কাজ করেন। আমার সঙ্গেও সম্পর্ক ভালো আছে। এক সময়ের আপনার প্রতিদ্বন্দ্বী বা এক সময় আপনার বিরোধী, বর্তমান আপনার সহযাত্রী গৌতম রায় সম্পর্কে কি বলবেন? উনি তো একজন ডাইনামিক ম্যান, কিন্তু অনেক অভিযোগ তার উপর আছে। এখন আমাদের দলে আছেন। তো শিলচর থেকে একবার সাংসদ ছিলেন, বর্তমান ভারতীয় জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব সম্পর্কে কি বলেন? সুস্মিতা তো আমি দূর থেকে চিনি, সরাসরি আমার সঙ্গে কোনো সম্পর্ক তো নেই, থাকার কথাও নয়। আর শিলচরে থাকেন, আমি করিমগঞ্জে থাকি। আমি এমএলএ, উনি যখন আমি এমএলএ নই তখন তিনি এমএলএ হয়েছেন, তারপরে সাংসদ হয়েছেন। সেই জন্য আমার খুব পরিচয় নেই ওনার সঙ্গে। কিন্তু তিনিও বেছে বেছে কথা বলেন। সুস্মিতা দেব বেছে বেছে কথা বলেন। এটা মানে একটা দিন দেখেন, অন্যটা দেখেন না, এটা এই ধরনের একটা বিভিন্ন দিন দেখছি তার একটা কথা। কবিন্দ পুরকাস্ত, কবিন্দ্রবাবু তো আমাদের রাজনৈতিক গুরু বলতে পারি। তার ছত্রছায়াতেই আমরা রাজনীতি শিখেছি। তার জন্যই বরাক উপত্যকায় বা আসামে রাজনীতি এখান থেকেই যে বিজেপির উত্থান, এটা তার জন্যই হয়েছে। তিনি যেভাবে পরিশ্রম করেছেন, শ্রদ্ধার লাগে তার উপর। হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে কি বলেন? দেখুন, হিমন্ত বিশ্ব শর্মা তিনি কংগ্রেসে ছিলেন, আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে আছেন, অনেক পদ নিয়ে আছেন। অনেক ক্ষেত্রে আমি বলবো যে তিনি যেভাবে পরিশ্রম করতে পারেন, যেরকম চিন্তা ভাবনা নিয়ে, এটা মানে স্ট্রং অ্যাক্টিভ ম্যান রাজনীতিতে। একজন সরকারে এই ধরনের একজন ব্যক্তি খুব প্রয়োজন। তো আজকের দিনে বলবো কংগ্রেস থেকে তিনি বেশি কাজ করার সুযোগ পাচ্ছেন। তিনি নেডার চেয়ারম্যান, আহ্বায়ক আছেন। আসাম সরকার, আমি দেখছি যে তাকে এতগুলা বিভাগ দেওয়া হয়েছে, ঠিকই দেওয়া হয়েছে যে তিনি কাজ করছেন। একই সঙ্গে অনেক ডিপার্টমেন্টের কাজ দেখা শোনা, পাবলিক লাইফে থাকা, ভ্রমণ করা, এগুলা তার পক্ষেই সম্ভব এবং তিনিই করছেন, এটাতে আছেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মুখ্যমন্ত্রী সোনোয়ালজি আমার সঙ্গে খুব মিলে, মানে এক প্রকারে বলতে হবে
ধর্মের প্রতি তার শ্রদ্ধা, বিশ্বাস ইত্যাদি আছে। মানুষ সম্পর্কে তার একটা ভালো ভাবনা আছে। মানুষের কীভাবে সেবা করা যায়, এই সেবার মনোভাব তিনি আছে। একজন ভদ্রলোক, পুরোপুরি ভদ্রলোক তিনি। লালকৃষ্ণ আডবাণী? লালকৃষ্ণ আডবাণী ম্যান অফ কমিটমেন্ট। তিনি যা বলেন তা করার জন্য চেষ্টা করেন। অনেকে তাকে স্ট্রং ম্যান বলা হয়, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আমি দেখেছি কিন্তু খুব সফট হার্টেড মানুষ, কিন্তু যা বলেন তা করার জন্য চেষ্টা করেন এবং স্পষ্ট বক্তা। বর্তমান প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লালকৃষ্ণ আডবাণীর মধ্যে বেশি পার্থক্য নেই। তারা যাই বলেন তাই করার জন্য চেষ্টা করেন এবং নরেন্দ্র মোদীজি তো করার যথেষ্ট সুযোগ পেয়েছেন। আমাদের দলের পুরনো অনেক কথা, মানে যেগুলো আমাদের কমিটমেন্ট ছিল, আমরা এগুলো পূর্ণ করতে পেরেছি মোদীজির জন্য। ধন্যবাদ মিশন রঞ্জন দাস মহাশয়। একদম আমরা আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে আরও একটা প্রশ্ন আপনাকে, একদম শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই। আগামী দিনে, আগামী বিধানসভা নির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপির সেই ক্ষমতা থাকে সরকার বানানোর, তাহলে আপনি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান? যদি আমি আপনাকে নাম মেনশন করে, যেভাবে কিছু সামাজিক মাধ্যমে বা কিছু সংবাদ মাধ্যমে আসছে যে হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোনোয়ালের মধ্যে, তো আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান? দেখুন, যদিও ওই বিষয়টা নির্বাচিত বিধায়করা ঠিক করেন বা এখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিগুলো ঠিক হয়, তথাপি আমি বলবো যেহেতু সর্বানন্দ সোনোয়ালজি মুখ্যমন্ত্রী আছেন, তার একটা 5 বছরের অভিজ্ঞতা আছে, আর মানুষের আস্থাও তার উপর যথেষ্ট আছে। যদিও তিনি জনমানুষের প্রচারে এতটুকু নেই, কিন্তু মানুষের আস্থা তার উপর আছে। তিনি আস্থা অর্জন করেছেন আসামের মানুষের, যে আসামের মতো একটা স্টেটকে এই অবস্থায় রাখা মানে সহজ কথা নয়। তার কথাবার্তাতে একটা সংযত বা মানুষকে শ্রদ্ধা করে কথা বলা, এই জন্য মানুষের আস্থা তার উপরে রয়েছে। আর আমি আশা করি তিনি আগামীতে মুখ্যমন্ত্রী হবেন। দলের এবং কার্যকর্তাদের তার উপর আস্থা থাকবে। ধন্যবাদ মিশন রঞ্জন দাস মহাশয়, আপনি আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, এই সাক্ষাৎকারে আসার জন্য। তো আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই আমাদের প্রাইম নিউজ আসামের পক্ষ থেকে আমাদের এই বিশেষ প্রতিবেদন রণডঙ্কায় আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার। তো আমি আমার দর্শকবৃন্দদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে ঠিক প্রতিবারের মতোই আপনাদের কাছে বলবো যে নির্বাচন আসলে অনেক নেতা আসেন, নির্বাচন গেলে অনেক নেতা চলে যান, কিন্তু যে নেতা আপনাদের পাশে সদায় থাকে আপনি তাকেই ভালো করে দেখবেন, যাচাই করবেন। আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, নির্বাচনের আগে আপনি মূল্যাঙ্কন করবেন আপনার অতীতের প্রতিনিধিদের। সেই প্রতিনিধিদের মূল্যাঙ্কন করে আগামী দিনে আপনি নির্বাচনের আগে আপনার মনের মধ্যে নির্বাচিত করে রাখবেন আপনি কাকে ভোট দিবেন, আপনার প্রতিনিধি কাকে বানাবেন, আপনার আওয়াজ হয়ে কে দিশপুর গিয়ে দখল করবে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আমি আমাদের অতিথির কাছ থেকে বিদায় নিয়েছি, আমি এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। এবং আমি আপনাদেরকে বলি, যদি আমাদের রণডঙ্কা এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা নিশ্চয় শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এই বলে আমি জায়েদ চৌধুরী আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জয় হিন্দ।